চলুন আজ আমরা একটা ব্যবচ্ছেদ করি, একটা বিধানসভা কেন্দ্র রেজিনগর। আমরা তথ্যের গভীরে ডুব দেব, বোঝার চেষ্টা করব এখানকার মাটি, মানুষ, তাদের সমস্যা আর উন্নত শাসনের আসল পথটা ঠিক কি হতে পারে। এটা কোনো রাজনীতিক প্রচার নয়, এটা হলো ডেটা ভিত্তিক শাসনের একটা স্বচ্ছ বিশ্লেষণ। আমাদের এই যাত্রাপথে মোট ৬টা ধাপ থাকবে। প্রথমে আমরা এলাকার নারী স্পন্দন বোঝার চেষ্টা করব, তারপর দেখব নির্বাচনের সংখ্যাগুলো কি বলছে, মানুষের ক্ষোভের কারণ খুঁজে নেতৃত্বের কাজের মূল্যায়ন করে আমরা একটা সম্ভাব্য সমাধানের রূপরেখা তৈরি করব। সবশেষে দেখব পরিবর্তনের জন্য কি প্রয়োজন। চলুন শুরু করা যাক। কোনো জায়গার রাজনীতির শিকড়টা আসলে লুকিয়ে থাকে তার মাটিতে, তার মানুষের জীবনযাত্রায়। তাই রেজিনগরকে বুঝতে হলে প্রথমে আমাদের এর ভূগোল আর সমাজকে বুঝতে হবে। চলুন সেই গল্পটাই শোনা যাক। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় দক্ষিণবঙ্গের সমভূমিতে জারি রেজিনগর। গঙ্গা অববাহিকায় থাকার কারণে এখানকার মাটি খুব উর্বর, কিন্তু এটাই আবার এখানকার মানুষের সবচেয়ে বড় চিন্তার কারণ। একদিকে উর্বর জমি যেমন আশীর্বাদ, তেমনি প্রতি বছরের বন্যা তাদের জীবনে একটা অভিশাপের মতো নেমে আসে। এখানকার বাস্তবতার ছবিটা কয়েকটা তথ্যের মাধ্যমেই পরিষ্কার হয়ে যায়। এটা মূলত একটা গ্রামীণ এলাকা, অর্থনীতিটা পুরোপুরি কৃষির ওপর নির্ভরশীল। সাক্ষরতার হার রাজ্যের গড় প্রায় ৭৬% থেকে অনেকটাই কম, এখানে মাত্র ৬৬.৬%। আর যে জাতীয় সড়ক ৩৪, এই অঞ্চলের জীবনরেখা, তার অবস্থা এতটাই খারাপ যে সেটা নিয়ে কথা না বলাই ভালো। এই তথ্যগুলোই কিন্তু এখানকার মানুষের রোজকার লড়াইয়ের গল্পটা বলে দেয়। তো মাটির কথা তো হলো, এবার চলুন সংখ্যার জগতে প্রবেশ করি। কারণ সংখ্যা কিন্তু আবেগ দিয়ে চলে না, তারা সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। রেজিনগরের রাজনৈতিক চিত্রটা এই সংখ্যাগুলোর মধ্যেই লুকিয়ে আছে। এখানকার ভোটারদের গঠনটা দেখুন। প্রায় ২/৩ মানে ৬৬% মুসলিম, আর ১/৩ মানে ৩৩% হিন্দু। এর মধ্যে আবার প্রায় ১২.৬% তফসিলি জাতিভুক্ত মানুষ আছেন। এই যে সমীকরণ, এটাই কিন্তু এখানকার ভোটের আসল খেলা। যে কোনো দলের জেতার জন্য সংখ্যালঘু ভোটের একত্রীকরণ আর তফসিলি জাতিদের সমর্থন পাওয়াটা জরুরি হয়ে পড়ে। দেখুন, ২০১৬ থেকে ২০২১-এর মধ্যে কি বিরাট একটা ওলটপালট হয়েছে। তৃণমূল কংগ্রেস তাদের ভোট ৪৩% থেকে বাড়িয়ে প্রায় ৫৬% নিয়ে গেছে, মানে তাদের সমর্থন আরও মজবুত হয়েছে। অন্যদিকে বিজেপিও একটা বড় লাফ দিয়েছে, প্রায় ৬% থেকে তাদের ভোট বেড়ে হয়েছে প্রায় ২৪%। আর এই দুটো দলের ভোট বেড়েছে কংগ্রেসের ভোট ব্যাংক ভেঙে। এর থেকে পরিষ্কার বোঝা যায় যে ভোটাররা দুটো প্রধান শক্তির দিকে চলে যাচ্ছে, যা এক ধরনের রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দেয়। ৮১%-এর বেশি ভোট পড়েছে, এটা দেখায় যে এখানকার মানুষ রাজনীতি নিয়ে কতটা সচেতন। গণতন্ত্রে প্রত্যেকটা ভোট গুরুত্বপূর্ণ, আর তার সাথে আসে এক দায়িত্ববোধ, নিজের এলাকার ভবিষ্যৎ নিয়ে ভাবার দায়িত্ব। কিন্তু দেখুন, ২০১৬-র তুলনায় ভোটদানের হার সামান্য কমেছে। এই সামান্য ফারাকটা ছোট মনে হলেও এর পেছনে কিন্তু একটা বড় প্রশ্ন লুকিয়ে থাকতে পারে। এটা কি নিছকই উদাসীনতা, নাকি ব্যবস্থার উপর থেকে ভরসা কমে যাওয়ার লক্ষণ? সংখ্যাগুলো তো একটা ছবি দেখালো, কিন্তু এই ছবির পেছনের কারণটা কি? মানুষের মনে এত রাগ, এত ক্ষোভ কেন? চলুন এবার সেই কারণগুলোর গভীরে যাওয়া যাক। কোন বিষয়গুলো ভোটারদের সবচেয়ে বেশি কষ্ট দেয়? মানুষের রাগের সবচেয়ে বড় কারণগুলোর একটা হলো দুর্নীতি, বিশেষ করে এই কাটমানির অভিযোগ। যখন সরকারি প্রকল্পের টাকা গরিব মানুষের কাছে পৌঁছানোর আগেই মাঝপথে কেউ কেটে নেয়, তখন সেটা শুধু টাকার লেনদেন থাকে না, এটা মানুষের অধিকার আর আত্মসম্মানের ওপর সরাসরি আঘাত। এই অভিযোগগুলোই ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাসকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। ক্ষোভের আগুনটা শুধু একটা কারণে জ্বলছে না। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আদালতের রায়ে হাজার হাজার পরিবার আজ অসহায়। ২০২১-এর নির্বাচন পরবর্তী হিংসার ভয় এখনও অনেকের মনে টাটকা। এর সাথে আছে বেকারত্বের জ্বালা, কারণ কৃষিকাজ ছাড়া যুবকদের সামনে আর কোনো রাস্তা খোলা নেই। আর সবশেষে প্রতি বছরের বন্যা আর ভাঙা বাঁধ তাদের বাকি উমেরটুকুও কেড়ে নেয়। এই সব মিলে একটা চাপা অসন্তোষ তৈরি হয়েছে। জাতীয় সড়ক ৩৪-এর এই বর্ণনাটা শুনুন। এটা শুধু একটা রাস্তার কথা নয়, এটা আসলে উন্নয়নের প্রতি চরম অবহেলার একটা প্রতীক। যখন একটা অঞ্চলের জীবনরেখার এই অবস্থা হয়, তখন সেটা সেখানকার মানুষের জীবন, নিরাপত্তা
আর অর্থনীতিকে কতটা পঙ্গু করে দিতে পারে তা সহজেই বোঝা যায়। এটা শুধু একটা ভাঙা রাস্তা নয়, এটা একটা ভাঙা প্রতিশ্রুতির ছবি। তো এই সবকিছুর দায় কার? একজন জনপ্রতিনিধির কাজের মূল্যায়ন তো করতেই হবে। ভোটাররা যে আশা নিয়ে কাউকে নির্বাচিত করেন, সেই আশা কতটা পূরণ হয়েছে, চলুন সেই হিসাবটা একবার দেখে নেওয়া যাক। বর্তমান বিধায়কের কাজের খতিয়ানটা যদি আমরা দেখি, তাহলে ছবিটা বেশ পরিষ্কার। কল্যাণমূলক প্রকল্পে স্কোর মাঝারি, মানে সরকারি প্রকল্প হয়তো আছে কিন্তু মানুষের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না। পরিকাঠামোতে স্কোর কম, রাস্তাঘাট, বন্যা নিয়ন্ত্রণের মতো জরুরি কাজগুলো হয়নি বললেই চলে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিশ্বাস, যেখানে স্কোর খুব কম। বারবার দলবদল করলে মানুষের মনে নেতার আদর্শ নিয়ে প্রশ্ন ওঠে। তার ওপর যদি ফৌজদারি মামলার অভিযোগ থাকে, তাহলে বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। সমস্যা চিহ্নিত করা সহজ, কিন্তু সমাধান তৈরি করা কঠিন। এতক্ষণ আমরা সমস্যার ব্যবচ্ছেদ করেছি, এবার সমাধানের কথা ভাবার সময়। শুধু সমস্যা নিয়ে কথা বললে তো হবে না, রেজিনগরের জন্য একটা কার্যকরী এবং দীর্ঘমেয়াদী সমাধানের পথও খুঁজতে হবে। এখানে শাসনের জন্য একটা চতুর্মুখ নীতির কথা বলা হয়েছে। এর 4টে স্তম্ভ: শিবের আগ্রাসন, মানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স; বিষ্ণুর স্থিতিশীলতা, মানে একটা সৎ ও নির্ভরযোগ্য প্রশাসন যা মানুষের পাশে থাকবে; ব্রহ্মার সৃষ্টি, মানে নতুন চিন্তা, যেমন ডিজিটাল জব পোর্টাল বা মোবাইল ক্লিনিক; আর দুর্গার সুরক্ষা, মানে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। এই 4টে স্তম্ভ একসঙ্গে কাজ করলে তবেই সুশাসন সম্ভব। শুধু কথায় তো কাজ হবে না, নক্কর পরিকল্পনা দরকার। যেমন জাতীয় সড়ক 34-এর উন্নতির জন্য 500 কোটি, একটা কৃষি প্রক্রিয়াকরণ পার্কের জন্য 150 কোটি, আর গ্রামের রাস্তাগুলোর জন্য 100 কোটি টাকার প্রস্তাব। এ টাকা কোথা থেকে আসবে, কিভাবে কাজ হবে, তার জন্য স্পষ্ট পরিকল্পনা থাকতে হবে। প্রত্যেকটা প্রকল্পের একটা নির্দিষ্ট সময়সীমা আর প্রত্যাশিত ফলাফল আছে, যেমন কর্মসংস্থান বাড়ানো বা বাণিজ্য সহজ করা। এটাই হলো ডেটা ভিত্তিক পরিকল্পনা। ভাবুন একবার, পানীয় জলের মতো একটা মৌলিক চাহিদার ক্ষেত্রে কি বিশাল ফারাক। বর্তমানে মাত্র 30% গ্রামে পাইপের জল পৌঁছায়। প্রত্যেক মানুষের পরিশ্রুত পানীয় জল আর সুস্থভাবে বেঁচে থাকার অধিকার আছে। এটা সাংবিধানিক মর্যাদার প্রশ্ন। তাই লক্ষ্য হওয়া উচিত জল জীবন মিশনের মাধ্যমে 100% বাড়িতে ট্যাপের জল পৌঁছে দেওয়া। আর যখন এই পরিষেবা ঘরে পৌঁছাবে, তখন মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষাও নিশ্চিত করতে হবে। এটাই এখনকার আইন। এত সব বিশ্লেষণ, তথ্য আর পরিকল্পনার পর আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন প্রশ্ন হল, ভবিষ্যতের পথটা কি হবে? ভোটারদের সামনে পছন্দটা খুব পরিষ্কার। একদিকে অতীতের পারফরম্যান্স আর অন্যদিকে ভবিষ্যতের একটা সুস্পষ্ট রূপরেখা। আমাদের আজকের বিশ্লেষণ একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে শেষ হচ্ছে। ডেটা, যুক্তি আর একটা ভালো পরিকল্পনা দিয়ে কি মানুষের মন জয় করা যায়? একটা সুচিন্তিত ব্লুপ্রিন্ট কি দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ আর অবিশ্বাসের গভীর ক্ষত সারাতে পারে? রেজিনগরের ভবিষ্যৎ সেখানকার মানুষের হাতে। তবে পথটা যে ডেটা এবং সুশাসনের মাধ্যমে তৈরি করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই।